ওকে, তাহলে হচ্ছে যে আমরা লাস্ট ক্লাস পর্যন্ত পড়ছিলাম হচ্ছে, মানে আমরা সব হচ্ছে দ্রাব্যতা গুণফলের যত ধরনের ম্যাথ করা পসিবল সবগুলোই আমরা হচ্ছে অলমোস্ট তখন করে ফেলছিলাম। তো এখন আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে নতুন একটা কনসেপ্টের ব্যাপারে আইডিয়া নিব, যার নাম হচ্ছে আয়নিক গুণফল। হ্যাঁ, আমরা দ্রাব্যতা গুণফল পড়ছি, আমরা এখন শুধু হচ্ছে আয়নিক গুণফলটা পড়বো। তো আয়নিক গুণফল আর দ্রাব্যতা গুণফলের কনসেপ্ট জাস্ট একটা জায়গায় অমিল, বাকি তুমি হয়তো নাম শুনে বুঝতেছো যে একই জিনিস, সেই গুণফলই করবে, যেহেতু আয়নিক গুণফল নামটা। তো আমি একটু তোমাকে জাস্ট আগে একটু দেখাই আসি যে ডিফারেন্সটা কোন জায়গায়। আমি একটু দ্রাব্যতা গুণফলের সংজ্ঞায় চলে যাই। দ্রাব্যতা গুণফলের সংজ্ঞাটা আম, এই যে এখানে আমি লিখছিলাম দ্রাব্যতা গুণফলের সংজ্ঞা। তোমার সংজ্ঞায় যেতে হবে না, শুধু দেখো আমি এটা আবার লিখাই দিব। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমাদের দ্রাব্যতা গুণফলের একটা শর্ত ছিল সম্পৃক্ত দ্রবণে। এই একটা শর্ত। আমরা আয়নিক গুণফল বলবো যদি এটা সম্পৃক্ত দ্রবণে না হয়, যে কোনো দ্রবণে হয়। অসম্পৃক্ত দ্রবণ হতে পারে, অতিপৃক্ত দ্রবণ হতে পারে, যে কোনো দ্রবণ, ইভেন সম্পৃক্ত দ্রবণও হইতে পারে, দ্যাট উইল বি কল্ড আয়নিক গুণফল। আয়নিক গুণফলের মাঝে যে পার্টটা শুধু সম্পৃক্ত দ্রবণে হবে তাকে আমরা বলতেছি হচ্ছে দ্রাব্যতা গুণফল। অর্থাৎ আয়নিক গুণফল ইজ অ্যাপ্লিকেবল ফর সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত। দ্রাব্যতা গুণফল ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর সম্পৃক্ত। এরপর বাকি যা আছে সব সেম। কি করব, জাস্ট হচ্ছে একটার সাথে আরেকটাকে গুণ করব, সহগটাকে পাওয়ার হিসেবে নিয়ে যাব। এটা ছাড়া আর কোনো ডিফারেন্স হচ্ছে কি এটার মাঝে নাই। তা আমরা এই জন্যই এই আয়নিক গুণফলের কনসেপ্টটা আমরা আসলে পার্থক্য আকারে শিখি। তো আমরা হচ্ছে তুলনা করে করে লিখবো। তাহলে তুমি হচ্ছে গিয়ে তিনটা লাইন টানবা, যার মধ্যে প্রথম যে রোটা সেটা কলামটা সেটা কম্পারেটিভলি ছোট হবে, এরপরের গুলো কম্পারেটিভলি বড় আর কি। ঠিক আছে, এরকম। তা আমি এখানে দিচ্ছি হচ্ছে বিষয়, এখানে আমি দিব হচ্ছে, আচ্ছা আমি একটু ভুল করছি, এখানে একটা রো, দুইটা row, এরকম হবে, ঠিক আছে। দ্রাব্যতা, দ্রাব্যতা গুণফল আয়নিক গুণফল। তাহলে প্রথম বিষয় যেটা যেটা নিয়ে আমরা প্রথমেই কথা বলবো সেটা হচ্ছে সংজ্ঞা। সংজ্ঞা তোমার দ্রাব্যতারও অলরেডি লেখা, দ্রাব্যতা গুণফলেরও অলরেডি লেখা। আমরা তাও এখানে ছক আকারে হচ্ছে মানে আমরা লিখলে আমাদেরই প্র্যাকটিস হবে। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, সেই পরিমাণ দ্রবকে ওই তাপমাত্রায় ওই দ্রাবকে দ্রবের দ্রাব্যতা বলে। ওকে, আচ্ছা এটা আমাদের আগেই লেখা। এবার দ্রাব্যতা গুণফলটাও আমাদের আগের লেখা। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে প্রাপ্ত ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রাকে যথাযথ ঘাতে উন্নীত করে করে প্রাপ্ত রাশির গুণফলকে
দ্রাব্যতা গুণফল বলে। আয়নিক গুণফল কি? হুবহু সেম, শুধু সম্পৃক্ত দ্রবণটা এখানে থাকতেছে না। ঠিক আছে, তাহলে একদম সেম। আমি অ্যাকচুয়ালি একটা মুখস্থ করতাম আর কি, দ্রাব্যতা গুণফলটাই মুখস্থ করতাম, আয়নিক গুণফল তো জাস্ট ওটা বাদ দিয়ে দিতাম। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় লবণের দ্রবণে, সম্পৃক্তটা কিন্তু বাদ, প্রাপ্ত ক্যাটায়ন এবং মিল রাখি এবং অ্যানায়নের ঘনমাত্রাকে যথাযথ ঘাতে উন্নীত করে প্রাপ্ত রাশির গুণফলকে আয়নিক গুণফল বলে। সো এই হচ্ছে কি আমাদের প্রথম পার্থক্য, যেটা মানে পার্থক্য আর কি, মানে আমরা কম্পারিজন করতেছি তো এখানে কিছু মিলও আসবে তো সংজ্ঞা অনুযায়ী। ঠিক আছে, আচ্ছা গেল। এবার হচ্ছে কি দ্বারা আমরা প্রকাশ করি, প্রকাশের বিষয়টা একটু দেখি। তাহলে প্রকাশ, এটাকে এস দ্বারা রিপ্রেজেন্ট করি, এটার নাম হচ্ছে কে এসপি, বিকজ অফ সলিউবিলিটি প্রোডাক্ট এটাকে আমরা ডাকবো কে আইপি, আয়নিক প্রোডাক্ট, আয়নিক গুণফল। ওকে, গেল। এবার গাণিতিক রূপ অর্থাৎ ফর্মুলাটাকে লিখি। গাণিতিক রূপ হচ্ছে এস ইজ ইকুয়াল টু 100 ইন্টু স্মল এম বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। মনে আছে এটা আমরা পড়ছিলাম যে, যেখানে এম ছিল হচ্ছে দ্রবের ভর আর ক্যাপিটাল এম ছিল হচ্ছে দ্রবণের ভর। তা আমি তোমাকে এটা মুখস্থ করতে মানা করছিলাম, তো এটা আসলে মুখস্থ করার কোনো দরকার নেই, তবে এটা আসলে এমন একটা যে এটা বসে বসে মুখস্থ করার মতো কিছু না আর কি। আচ্ছা দ্রাবক কেন লিখছি, এটা তো দ্রবণের হবে। ওকে, কেএসপি কে আমরা কি লিখছিলাম, কেএসপি কে আমরা কিন্তু এভাবে প্রকাশ করি। ঠিক আছে, দেখো ক্যাটায়ন থাকে, অ্যানায়ন থাকে, ক্যাটায়নের উপর একটা সহগ, অ্যানায়নের উপর একটা সহগ বসে, ইউজুয়ালি যে কোনো একটার উপরে এক বসে বলে আমাদের এক্স ওয়াই এরকম লাগে না আর কি। ঠিক আছে, তো এখানে এক্স কমা ওয়াই হচ্ছে আসলে কি বলতো, মোল সংখ্যা। মোল সংখ্যা মানে আমাদের কি বলতো, বিক্রিয়ার সহগ যেটা, এটা জাস্ট এটাকে প্রকাশ করার পদ্ধতি। আমরা কখনোই এই ফর্মুলা দিয়ে কিছু করব না, হ্যাঁ আমরা বুঝে বুঝে করবো যেভাবে আমরা করছি। কেআইপি কি আমি কি বলছি, হুবহু সেম জিনিস। তাহলে ক্যাটায়ন অ্যানায়ন লিখলাম, এর উপরে পাওয়ার এক্স ওয়াই, হুবহু সেম। ঠিক আছে, ওকে, গেল। আচ্ছা এই পর্যন্ত গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকটা পার্থক্য লিখবো, যেটা হচ্ছে দ্রবণের প্রকৃতি। আচ্ছা একটু দেখো তো, দ্রবণের প্রকৃতি সম্পৃক্ত, সম্পৃক্ত, সম্পৃক্ত না, মানে সম্পৃক্ত হইতে পারে এটা, কিন্তু নট নেসেসারি। তাহলে আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি দ্রবণের প্রকৃতি এখানে আমার সব সময় হইতে হবে সম্পৃক্ত, এখানে আমার সব সময় হইতে হবে সম্পৃক্ত, এখানে সম্পৃক্ত হইতে পারে, অসম্পৃক্তও হইতে পারে, আমার কোনো ধরনের কোনো বাধা ধরা নিয়ম এখানে নাই। এরপরে হচ্ছে দ্রবের প্রকৃতি। তো দ্রাব্যতার জন্য পোলার প্লাস নন পোলার যে কোনো দুইটা হইতে পারে। দ্রাব্যতা গুণফলের জন্য পোলার দ্রব্য হইতে হবে, কারণ ও যদি নাই দ্রবীভূত হয় তাহলে তো তুমি তো আর কখনো, ও তো তার মানে কি ও বিয়োজিত, বিয়োজিত ওর পরিমাণ 0%, তখন তো আর কোনো এস বলে কিছু থাকবেই না। ঠিক আছে, সো এখানে থাকা লাগবে আর কি পোলার দুইটাতে। আচ্ছা এরপর কি আসতেছে, লবণের দ্রবণীয়তা। লবণের দ্রবণীয়তা হচ্ছে, খেয়াল করলে দেখবা এখানে কিন্তু কোনো লবণের দ্রবণীয়তার ব্যাপারে কিছু লেখা নাই,
বাট এখানেও লেখা আছে স্বল্প দ্রবণীয় লবণের, এখানেও লেখা স্বল্প দ্রবণীয় লবণের, ঠিক আছে? তাহলে দ্রাব্যতার জন্য এটা অধিকও হইতে পারে প্লাস স্বল্পও হইতে পারে। ইটস মানে এটা কোনো হচ্ছে ডেফিনিট করে বলে দেওয়া নাই, বাট আমার দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল দুটোই হবে স্বল্প দ্রবণীয় লবণের যে দ্রাব্যতা সেটা। আমাদের লাস্ট যে কম্পারিজনটা আমরা করব সেটা হচ্ছে তাপমাত্রার উপর। তো দেখো আমাদের তিনটা জিনিসই তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রার উপর নির্ভরশীল বলি আমরা প্রত্যেকটা স্টেটমেন্ট একই লাইন দিয়ে শুরু করি, ঠিক আছে? তাহলে আমাদের এটা আসলে কোনো পার্থক্য না, আমরা বলবো যে তাপমাত্রার উপর নির্ভরশীল, নির্ভরশীল, নির্ভরশীল। ওকে, সো এই হচ্ছে আমাদের পুরো জিনিসটা শেষ হলো। এখন তোমার মনে প্রথমতই যে প্রশ্নটা নিশ্চয়ই আসতেছে যে কেন আসলে আয়নিক গুণফল আর দ্রাব্যতা গুণফলের সবকিছুই সেম, শুধু একটা সম্পৃক্ত আর একটা সম্পৃক্ত না। তাহলে একে আলাদা করে আসলে বলার কি পারপাসটা কি, একে দিয়ে আমরা কি করব? তো এটার জন্য একটা জিনিস আসে যেটা নাম হচ্ছে দ্রাব্যতা নীতি। এই দ্রাব্যতার নীতিটার উপর বেস করে আমরা হচ্ছে আমাদের টপিকের মোটামুটি লাস্ট ম্যাথগুলা করব নেক্সট ক্লাসে আর কি। আর এখান থেকেও কোশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি। একই একই জিনিস। দ্রাব্যতা নীতি আমাদেরকে কি বলে? দ্রাব্যতা নীতি আমাদেরকে বলে যদি দ্রাব্যতা গুণফল আর আয়নিক গুণফল সমান হয়ে যায় তার মানে দ্রবণটি সম্পৃক্ত। এ তো বুঝাই যাইতেছে, কারণ সম্পৃক্তের জন্য কেএসপি। আচ্ছা, যদি দ্রাব্যতা গুণফল আয়নিক গুণফলের চেয়ে বড় হয়ে যায় তখন আমরা বলবো যে দ্রবণটি অসম্পৃক্ত। খেয়াল করে দেখো, যদি দ্রাব্যতা গুণফল বড় হয়ে যায় তাহলে আমরা বলবো অসম্পৃক্ত। তাহলে যদি উল্টাটা হয়, যদি কেএসপি লেস দেন কেআইপি অর্থাৎ আয়নিক গুণফল যদি বড় হয়ে যায় তখন আমরা বলবো দ্রবণটি অধক্ষিপ্ত হচ্ছে। অধক্ষিপ্ত বলতে আমরা যেটা বুঝি যে লবণ তুমি এত বেশি দিয়ে দিছো, এত বেশি দিয়ে দিছো যে লবণ এখন পাত্রের তলায় জমা পড়ে গেছে, ও নিতে পারতেছে না, অতিপৃক্ত অবস্থা যেটা সেটা আর কি, ঠিক আছে? তাহলে আমরা এখন আমাদের নেক্সট টাইপের ম্যাথগুলো করব যেগুলো এইচএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট, এক্সামের জন্য ইম্পর্টেন্ট, কলেজের জন্য, ইভেন অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। বুয়েটে ওখান থেকে অনেক ম্যাথ আসে। আমরা তখন যেটা করব আমাদেরকে অ্যাকচুয়ালি তুমি একটু পরেই দেখবা কোশ্চেনগুলো এরকম করে যে মানে মানে কি হবে, মানে দ্রবণটি অধক্ষিপ্ত হবে নাকি হবে না, যুক্তি সহ দেখাও। তখন আমরা কেএসপি বের করবো, কেআইপি বের করে তাদের মাঝে তুলনা করব। যদি কেএসপি লেস দেন কেআইপি তখন আমরা বলবো যে অধক্ষিপ্ত হবে, আদারওয়াইজ অধক্ষিপ্ত হবে না, ঠিক আছে? তো আমরা ম্যাথগুলো দেখলেই হোপফুলি বুঝতে পারবো। তাহলে আমাদের এই ক্লাসটা এই পর্যন্ত থাকলো।